কি অবস্থা সবার? আজকে আমরা চতুর্থ অধ্যায় আইসিটির যে এইচটিএমএল অংশ সেটার বেসিক তথ্য শিখব। তোমরা জানো আমরা কিন্তু একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়াচ্ছি। সেই জিনিসটার ধারাবাহিকতা আজকে চতুর্থ অধ্যায় শুরু করলাম এবং সবগুলো ক্লাস প্লেলিস্ট আকারে আমাদের স্বপ্নঢাবির ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। জাস্ট স্বপ্নঢাবি ইউর মেন্টাল লিখে সার্চ করলেই হবে। অথবা যদি শুধুমাত্র তুমি আইসিটিটাকে গোছানোভাবে চাও, অ্যাডভান্স আইসিটি যেখানে আমি তোমাদের পড়াবো, তাহলে হচ্ছে তুমি ইউটিউবে জিকেসিটি বাই নয়ন, এইটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল। এইখানে গেলে তুমি শুধুমাত্র আইসিটি ক্লাসগুলো, খুবই অর্গানাইজড অ্যাডভান্স ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। সো দেখো, শুরু করা যাক। আমরা প্রথমত তো বেসিক তথ্য শিখবো এবং কয়েকটা পার্টে শিখবো ভেঙে ভেঙে, যাতে করে আমাদের যেই জায়গাতে গুরুত্ব দিতে হবে আর কি, এমফাসাইজ করতে হবে, সেই জায়গাটা আমরা একদম ভালোভাবে এমফাসাইজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম তুমি যেখানে তোমার সমস্যা সেই পার্টটাই শুধুমাত্র দেখতে পারবা, রেদার দ্যান যে তুমি পুরো একটা 3-4 ঘন্টার ক্লাস দেখলা। ঠিক আছে? সো দেখো, শুরু করা যাক। প্রথমত আমাদের এই জায়গাতে যেই তথ্যগুলো বুঝতে হবে, আমাদের এইচটিএমএল বা এই চ্যাপ্টারটা, চতুর্থ অধ্যায়ের চ্যাপ্টারটা কেন আসলে এখানে দেয়া হয়েছে, এটা দিয়ে আমরা কি করি। এটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়েবসাইটের ওয়েব পেজ ডিজাইন নিয়ে। ঠিক আছে? একটা ওয়েবসাইট যেটা আমরা সবসময় ব্যবহার করি। ওয়েবসাইট বলতে সব কিছু সংজ্ঞা যদিও দেয়া থাকবে, বাট ওয়েবসাইট বলতে যেটা বোঝায় সেটা একটু হইলেও তোমার ধারণা আছে। সো ওই ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে তুমি যখন ঢোকো, ধরো দারাজের মধ্যে তুমি ঢোকলা, সো ওইখানে প্রথম যে পেজটা হোম পেজ থাকে, একটার উপরে যখন ক্লিক করো একটা প্রোডাক্টের উপরে, তখন আর একটা পেজ ওপেন হয়। সো এখানে দেখবো বিভিন্ন ধরনের লেখা থাকে, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে, বিভিন্ন ছবি থাকে। এই যে ছবি, লেখা, হ্যাঁ, অনেক সময় লিঙ্ক থাকে, যেই লিঙ্কে ক্লিক করলে তুমি আবার অন্য জায়গায় চলে যাবা। সো এই জিনিসগুলো কিভাবে ওয়েবসাইটের মধ্যে আনতে হয়, কোনটা কোন জায়গায় বড় করে আনতে চাও নাকি ছোট করে, বোল্ড করে, ওভারঅল ডিজাইন নিয়ে হচ্ছে আমাদের মূলত এইচটিএমএল এর কাজ। এবং এখানে এইচটিএমএল হচ্ছে একটা ভাষা, যেই ভাষা ব্যবহার করে আমরা এই ডিজাইনটা করি। এই হচ্ছে এই অধ্যায়ের মেইন কথা, যে আমরা এইচটিএমএল ভাষা ব্যবহার করে ওয়েবসাইটের একটা পেজ কিভাবে ডিজাইন করব। সো যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করছি, ওয়েব পেজ আরও স্পেসিফিক্যালি আমরা ডিজাইন করছি, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু প্রথম দিকে জেনে নেব। এরপরে এইচটিএমএল এর বেসিক আসবে, যেখানে আমরা এইচটিএমএল ভাষার বেসিক তথ্যগুলো শিখব পার্ট বাই পার্ট। সো প্রথমেই আমরা দেখো ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট, যেইটাকে আমরা মূলত ডিজাইন করবো এইচটিএমএল ভাষা ব্যবহার করে, সেই জিনিসটা কি। এইটা হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়। এখানে দুইটা ডেফিনিশন দেখো, প্রথমত এইটা প্লাস হচ্ছে এইটা। মূলত আমি বলবো যে তুমি এতটুকুই লিখো যে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়, বাট এখানে আরেকটু ক্লিয়ারলি দেওয়া আছে যে এটা এক ধরনের ডকুমেন্ট। ঠিক আছে? এটা এক ধরনের ডকুমেন্ট বা ইনফরমেশন, যেটা বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী সেইটা হচ্ছে তোমার অ্যাক্সেস করতে পারে বা সেইটা দেখতে পারে। যেমন আমি চাইলে, আমি আমেরিকায় ধরো একটা ওয়েবসাইট, সেখানকার ধরো আমেরিকান হচ্ছে তোমার FBI, ওদের যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আমি সহজেই প্রবেশ করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে। ওইটা কিন্তু আমেরিকান সার্ভারের মধ্যে সংরক্ষিত। সার্ভার কি আসবে আস্তে আস্তে সব কিছু। ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। তোমরা শুধুমাত্র এতটুকু লিখতে পারো যে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। এখন একই ডোমেইনের অধীনে, ডোমেইন জিনিসটা কি আমরা সব কিছু আস্তে আস্তে জানবো। ঠিক আছে? একই ডোমেইনের অধীনে, অর্থাৎ আমি যদি সিম্পলি একটু ধারণা দিই, ধরো আমি যদি তোমাকে এখানে লিখি স্বপ্নঢাবি.com, আমাদের ওয়েবসাইটের ইয়েটা যদি দেখি www.স্বপ্নঢাবি.com। এখন আমাদের এইখানকার এই যে স্বপ্নঢাবির ওয়েবসাইটটার ডোমেইন নেম হচ্ছে এইটা, স্বপ্নঢাবি। ঠিক আছে? পুরোটা হচ্ছে ঠিকানা, এটা হচ্ছে ডোমেইন নেম www.স্বপ্নঢাবি.com। এখন এই স্বপ্নঢাবির মধ্যে অনেকগুলো পেজ আছে। যেমন প্রথম ঢুকলে তুমি হোম পেজ দেখতে পারবা, যেইখানে হচ্ছে সমস্ত কোর্সের লিঙ্ক আছে, আমাদের টিচারদের সমস্ত কিছু আছে, আমাদের ভিশন, সমস্ত কিছু তুমি ইনফরমেশন বেসিক পাবা। এরপরে তুমি যদি একটা কোর্সের মধ্যে ক্লিক করো, ধরো হচ্ছে তোমাদের যারা 26 ব্যাচের জন্য এখন FRB কোর্স চলতেছে, সো এই FRBর উপরে তুমি যদি ক্লিক করো, তখন
এটা আরেকটা পেজের মধ্যে চলে যাবে, যেখানে এফআরবি সম্পর্কে একটা ভিডিও থাকবে, সব তথ্য কী কী ফিচার্স থাকছে, হ্যাঁ এখানে তোমাদের সচরাচর জিজ্ঞাসা সব কিছু থাকবে। তার মানে এই যে একই ডোমেইনের অধীনে স্বতন্ত্র পেজ, এইটা একটা পেজ, এই এফআরবির এই যে পুরাটা হচ্ছে একটা পেজ, তারপরে আরও কোর্স আছে শিক্ষকদের জন্য আরেকটা পেজ। সো এই সবগুলাই কিন্তু স্বতন্ত্র পেজ, কিন্তু এই পেজগুলো একটা ডোমেইনের অধীনে, অর্থাৎ সবগুলোই স্বপ্নঢাবির মধ্যে। বুঝতে পারছো? সবগুলোই হচ্ছে স্বপ্নঢাবির মধ্যে। এই জিনিসটাকেই বোঝানো হয়েছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলছি। এটা তো একটা ওয়েবসাইট, রাইট? এটা হচ্ছে ওয়েবসাইট। এখন স্বপ্নঢাবির মধ্যে অনেকগুলো পেজ আছে। এইটা একটা পেজ আছে যেখানে হচ্ছে একটা কোর্সের ডিটেলস দেয়া, এইটা একটা পেজ যেখানে শিক্ষকদের ডিটেলস, এটা হচ্ছে মেইন পেজ। সো একটা পেজকে তুমি কিন্তু ওয়েবসাইট বলতে পারছো না, সবগুলো পেজ মিলে স্বপ্নঢাবি ওয়েবসাইটটা তৈরি হয়েছে। সো সুতরাং এইটাই বলা হয়েছে যে একই ডোমেইনের অধীনে, অর্থাৎ এই একটা নামেরই অধীনে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আরও সামনে ক্লিয়ার হবে ওয়েবসাইট যখন আমরা আরও একটু দেখবো, ডোমেইন টোমেন এগুলো যখন বিস্তারিত দেখবো। ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটি দেখা যায় সেটাকে হোম পেজ বলা হয়। এইমাত্র আমি বললাম স্বপ্নঢাবির ওয়েবসাইটে গেলে প্রথম যে পেজটা তুমি দেখবা সেটা হচ্ছে হোম পেজ। প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালে। এইটা এমসিকিউর জন্য আসে, এটা অনেকবার এমসিকিউতে আসছে, হ্যাঁ যদিও সহজ, যে ঢুকলে প্রথম যে পেজটা দেখা যায় সেটা কি পেজ বা সেটাকে কি বলে, সেটা হচ্ছে হোম পেজ। অথবা প্রশ্ন এরকমও আসতে পারে যে হোম পেজ কাকে বলে, তখন তুমি বলবা ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটি দেখা যায় সেটা হোম পেজ। একটা কথা বলে রাখি, আমরা যখন এই স্লাইডগুলো পড়ছি, এই স্লাইডগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি, নোট আকারে তৈরি করেছি। এখান থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন্স বা হচ্ছে সিকিউ, যেই প্রশ্নই আসুক না কেন সবগুলো যাতে অ্যান্সার করতে পারো সেভাবেই হচ্ছে আবার এইটা তৈরি করা। এখন আছো ওয়েব পেজের কিছু সুবিধা আছে, এখন এইগুলো আসলে বোঝানোর তেমন কিছু নাই, সময় বাঁচে। তুমি আগে কোনো বাসের টিকিট কাটতে বা হচ্ছে একদম সবাই মিলে বিশাল ধরনের লাইন থাকতো, বাসের টিকিট পাওয়া যেত না, যাইতে হইতো তোমাকে বাসের টিকিট কাটতে। এখন ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে বাসের টিকিটটা কেটে ফেলতে পারতেছো, তোমার সময় বাঁচতেছে। সব কিছু এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার কারেন্ট বিল হচ্ছে এখন দিতে পারতেছো, রাইট, বিকাশের মাধ্যমে, তাই না? সো এই সমস্ত কিছু এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। যে কোনো প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। ধরো তুমি হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড করতে চাও, এখন তোমার এইটার জন্য উপজেলা পরিষদে যাইতে হবে না, এখন তুমি ওই যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেয়ে তুমি ওইখানে ওদের কি কি ইনফরমেশন লাগবে সেটা দেখে নিতে পারছো, ওই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারছো। এরপরে ঘরে বসে অনলাইন টিকিট, যেটা এইমাত্র বললাম, প্রশিক্ষণ নেওয়া যায়। যে কোনো বিষয়ে তুমি অনেক কোর্স দেখবা, যেমন আমরা অনলাইনে তোমাদের স্বপ্নঢাবির ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি বিষয় তোমাদের একটা হচ্ছে পড়াচ্ছি। এইটা হইতে পারে যে কোনো স্কিলের জন্য, যেমন পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এইটা তোমাদের একটা স্কিল যেটা তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, অথবা এরকম অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করার স্কিল এটসেট্রা অনেক কিছু আছে। সো সেইটা নেওয়া যায়, বই পড়া যায় ডেফিনেটলি। বা পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে রিডিং কমিউনিটি গুডরিডস, তোমরা যারা জানো বই পড়ার অভ্যাস আছে। সো সমস্ত কিছুই কিন্তু করা যায় অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়, তুমি চাইলে নিজেও কিন্তু তথ্য প্রকাশ করতে পারো। এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, কয়েকবার পড়লেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু আহামরি কঠিন কিছু না, রকেট সায়েন্স না, একটু বুঝে পড়লেই এগুলো মুখস্থ করতে হয় না, তুমি নিজেই বলতে পারবা, আরও 4-5টা বলতে পারবা যে কী কী সুবিধা আসলে আমরা পাই, ঠিক আছে? এরপরে আসো আরও কিছু তথ্য। www সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। সো এইটা একটু মাথায় রাখো, ঠিক আছে? যে www বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাকে বলা হয়, সেটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। আইপি অ্যাড্রেস জিনিসটা কি? ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেসের মাধ্যমে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ডাটা ট্রান্সফার করা হয়। অর্থাৎ আমরা যত ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, মোবাইল হইতে পারে, সেটা কোনো স্মার্ট ওয়াচ হইতে পারে, সব কিছুর একটা আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? তোমার একটা সমস্ত কিছুর একটা কি বলা যায় এটাকে, আইপি অ্যাড্রেস, সরি ডিজিটাল ডিভাইসের চাইতে এটা না বলে আমরা যদি এটা বলি, সমস্ত ওয়েবসাইটেরই একটা আইপি অ্যাড্রেস থাকে। আমরা যে ডোমেইন নেমটা দেখলাম www.স্বপ্নঢাবি.com, এইটা হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের একটা লেটার বা অ্যালফাবেটিক্যাল হচ্ছে একটা রূপ, ঠিক আছে? আইপি অ্যাড্রেস হচ্ছে একটা স্বতন্ত্র ইন্টারনেট ভিত্তিক ঠিকানা, যেই ঠিকানাটা সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে থাকে। এতটুকু মনে রাখলেই হয়ে যাবে।
এরপরে আসো ক্লায়েন্ট জিনিসটা কি, যেসব কম্পিউটার সার্ভারে সংগ্রহিত ডেটা ব্যবহার করে সেগুলোকে ক্লায়েন্ট বলা হয়। ধরো একটা ওয়েবসাইটের মধ্যে, তুমি স্বপ্নঢাবির ওয়েবসাইটের মধ্যে তুমি তোমার ফোন দিয়ে ভিজিট করলা, ঠিক আছে? এখন তুমি যখন ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতেছো, তুমি হচ্ছে স্বপ্নঢাবির একটা ক্লায়েন্ট, ঠিক আছে? অথবা ধরো একটা সার্ভারের মধ্যে একটা তথ্য রাখা আছে, স্বপ্নঢাবির তথ্যগুলো তো একটা সার্ভারের মধ্যে রাখা আছে, সো ওই সার্ভারের ক্লায়েন্ট হচ্ছে স্বপ্নঢাবির আমরা, ঠিক আছে? বা স্বপ্নঢাবি ওয়েবসাইটটা। সো এইটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলতে যে কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডেটা ব্যবহার করে। আমরা সবাই ক্লায়েন্ট। আমরা যখনই একটা ওয়েবসাইটে ঢুকি, আমাদের কম্পিউটারটা ওই সার্ভারের বা ওয়েবসাইটের একটা ক্লায়েন্ট, ঠিক আছে? একটা গ্রাহক, আমরা ওর সেবাটা ব্যবহার করছি। ইন্টারনেট প্রোটোকল বা আইপি যেটা আমরা বলছি, এইমাত্র দেখলাম আইপি অ্যাড্রেস। সো এই আইপি হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে নিয়মাবলী, ঠিক আছে? এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা আসে পরীক্ষায়। এফটিপির ফুল মিনিং এটা আসতে পারে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফুল মিনিংগুলো একটু মাথায় রাখতে হবে, যার মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করা যায়। এটা তুমি এই যে ফুল মিনিংটা দেখলেই বুঝতে পারবা। সার্চ ইঞ্জিন জিনিসটা কি, ইন্টারনেট থেকে অগণিত ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়, এই টুলকে বলা হয় সার্চ ইঞ্জিন। যেমন গুগল, তুমি এই গুগলের মধ্যে যাই সার্চ করো না কেন, এটা তুমি সমস্ত তোমাকে রেজাল্ট, অনেকগুলো ওয়েবসাইটের রেজাল্ট ও এনে দিবে। তোমার পার্সোনালি একদম ঘুরে ঘুরে খুঁজতে হবে না, ওখানে সার্চ করলেই হবে। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। ডোমেইন নেম, পিপি লিখাও কিন্তু আমাদের একটা সার্চ ইঞ্জিন, বাংলাদেশে তৈরি করা। ডোমেইন নাম জিনিসটা কি, আইপি অ্যাড্রেস সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে লিখিত নামকে ডোমেইন নেম বলা হয়। আমি এইমাত্র বলছিলাম, যেমন হচ্ছে Microsoft.com, আমরা যেটা একটু আগে স্বপ্নঢাবি এতক্ষণ দেখছিলাম। সো আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে লিখিত নামকে ডোমেইন নেম বলা হয়। ইংরেজিতে যে আইপি অ্যাড্রেসটা থাকে, আমাদের ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস থাকে সেটা মনে রাখা আমাদের জন্য কঠিন, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা কীরকম থাকে, ধরো 1010 ডট হচ্ছে 11.11.001 এরকম ধরো আমাদের আইপি অ্যাড্রেস। এইটা তো মনে রাখা আমাদের জন্য কঠিন। সো এইটার একটা অ্যালফাবেটিক্যাল যে রূপ, সেটা হচ্ছে ডোমেইন নেম বলা হয়। এবং এইটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য, যাতে আমরা সহজে বুঝতে পারি। এরপরে আসো, ডোমেইন নেমের ডটের পরের অংশকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এইটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে মাথায় রাখবা। অর্থাৎ এতটুকু ডটের পরের অংশকে বলা হয় টপ লেভেল। .com বা .bd .gov এইগুলাকে বলা হয় একদম শেষে যেটা থাকে, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এখন আরও কিছু আছে, দেখো HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইটা বহুবার আসছে, এটা 3 স্টার দিয়ে দাও, ঠিক আছে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এরপর আসো, ব্রাউজারের ঠিকানাকেই বলা হয় URL। এইটার ফুল মিনিং আছে। URL কাকে বলা হয়? ব্রাউজারের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলা হয়। যেমন ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, বহুবার আসছে, এখানে 3 স্টার মারো, বহুবার আসছে। এরপরে আসো, একটি URL এর 4টি অংশ থাকে। একটা হচ্ছে ওয়েব প্রোটোকল, একটা হচ্ছে ওয়েব সার্ভারের নাম, একটা হচ্ছে সার্ভারের ডিরেক্টরি নাম, একটা HTML ফাইল এবং এক্সটেনশন। খুব ভালোভাবে খেয়াল করো, একটা URL এর 4টা অংশ থাকে। যেমন এইখানে প্রথমত ওয়েব প্রোটোকল, এতটুকু বলা, এটা তো একটা পূর্ণাঙ্গ হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, ঠিক আছে? এতটুকুকে বলা হয় প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এইটা হচ্ছে প্রোটোকল। এই যেটা বলছি, ওয়েব সার্ভারের নাম, এইটা হচ্ছে তোমার নাম, এই যে পুরোটা হচ্ছে তোমার নাম, ঠিক আছে? পুরোটা হচ্ছে তোমার নাম। এই যে এইটা সার্ভারের ডিরেক্টরি নাম হচ্ছে এই যে এইটা। তারপর হচ্ছে HTML ফাইল এবং এক্সটেনশন FAQ, ঠিক আছে? ওকে, এরপরে আসো আইপি অ্যাড্রেস, URL এবং ডোমেইন নেমের পার্থক্য। বিশেষ করে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের পার্থক্যটা খ নাম্বারে আসে। এই সবগুলোই একটার সাথে একটা পার্থক্য যদি বলে, এগুলা কিন্তু খ নাম্বারে আসতে পারে। আমি এখানে তোমাদের আকারে দিয়ে দিলাম, তোমাদের হচ্ছে টেবিল আকারে, কম্প্যারিজন টেবিল আকারে দিয়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা মিলায়ে না ফেলো তোমরা। সো এইটা একটু মুখস্থ করে রাখবা। এই চার্টটা নট নেসেসারিলি তোমাকে একদম পুরাটা লাইন বাই লাইন সব কিছু করতে হবে। লাইন বাই লাইন না করলে যতটা হচ্ছে 3, 4, 5টা এগুলো একটু দেখে নিতে হবে। সো দেখো, ওয়েবসাইট, আমরা এতক্ষণ অনেক বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলছি। এখন দেখো ওয়েবসাইট কয় ধরনের হয়। আমরা তো ওয়েবসাইট নিয়ে কথা বলছি। সো ওয়েবসাইট মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। দেখো,
গঠন বৈচিত্র্যের উপরে ভিত্তি করে এটা 2 ধরনের। তাহলে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট কয় ধরনের, আসছিল কিন্তু বোর্ডে সবসময় সহজ প্রশ্ন আসে। তোমরা অনেক সময় তোমরা এই জিনিসটা একটু ভুল করো, তোমরা মনে করো যে এইচএসসির যে বোর্ড পরীক্ষা সেখানে অনেক কঠিন প্রশ্ন আসবে তোমার স্কুলের বা হচ্ছে কলেজের প্রশ্নগুলো দেখে। কলেজে একটু বেশি হার্ড কোয়েশ্চেন করে, কিন্তু বোর্ড পরীক্ষায় তোমার অতটা হার্ড কোয়েশ্চেন আসে না, ঠিক আছে? বোর্ড পরীক্ষা সবসময় সহজ কোয়েশ্চেন আসে, কারণ বোর্ড পরীক্ষায় মাথায় রাখা হয় যাতে সবাই হচ্ছে যাতে করে মানে সবার জন্য প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়। এমন না যে একটা ভালো কলেজের পরীক্ষায় অনেক ওরা একটু কঠিন, ওরা তো ভালো স্টুডেন্টস, ওরা একটু কঠিন প্রশ্নে টেস্ট পরীক্ষা দিচ্ছে, সো ওই টাইপ প্রশ্ন কিন্তু সব জায়গায় হবে না। কারণ দেখা যাচ্ছে গ্রামের কোনো রকম চলছে এরকম একটা কলেজের, ওই স্টুডেন্টরা কিন্তু তখন পেছায় পড়বে। সো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। সো বোর্ড পরীক্ষার প্রশ্ন কখনোই আহামরি অনেক কঠিন হয় না, ঠিক আছে? এর চাইতে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু বেশি কঠিন হয়। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে আমরা একটু জানি। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন ধরনের ওয়েবসাইট যেটার ভেতরের যে কন্টেন্ট সেটা তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে না হুট করে, ঠিক আছে? যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না, যেটা বললাম স্ট্যাটিক মানেই হচ্ছে পরিবর্তন হয় না, স্ট্যাটিক শব্দের বাংলা অর্থ। সো এটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন ধরো আমি তোমাকে কোনো ওয়েবসাইটের উদাহরণ যদি দেই, ধরো তুমি যে কোনো একটা নিউজ চ্যানেলের মধ্যে গেলে, ঠিক আছে? অথবা হ্যাঁ ধরো নিউজ চ্যানেলেই তুমি ধরলাম একটা নিউজ পেপারের মধ্যে গেলে, ধরো ডেইলি স্টারের মধ্যে গেলে তুমি কিন্তু ওইখানকার তথ্য কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? ওইটা পরিবর্তন করতে পারবে যারা ওই ওয়েবসাইটের মালিক। ডেইলি স্টার নিজে হয়তো এটা পরিবর্তন করতে পারবে। সো তোমার জন্য ওই ওয়েবসাইটটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আবার তুমি যদি ফেসবুকের মধ্যে যাও www.facebook.com, অথবা তুমি যদি হচ্ছে ইউটিউবের মধ্যে যাও, ফেসবুকটাই সবচেয়ে ভালো উদাহরণ। ফেসবুকের মধ্যে গেলে তুমি কিন্তু চাইলে তোমার ওই ওয়েবসাইটটার মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে পারো, নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারো, পোস্ট করতে পারো, মানে তুমি এই ওয়েবসাইটের মধ্যে কার্যকলাপ করতে পারছো। দ্যাট মিনস তোমার জন্য ওই ওয়েবসাইটটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছো? ওই ওয়েবসাইটটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট মানে যেটা পরিবর্তন করা যায়, এইটা হচ্ছে ডাইনামিক। যেটা পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে স্ট্যাটিক। সো স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আছে এবং আমি সবসময় বলি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসবে, এইটা 3 স্টার দিয়ে রাখো। এবং এই সুবিধা এবং অসুবিধা, এইবার আসো তোমাদের এইটা প্রথমত তো খ নাম্বারে আসবে। তোমরা যারা এই ইয়াটা পেতে চাও, তোমরা যারা এই স্লাইডটা পেতে চাও, তোমরা ডেফিনেটলি তোমরা আমাদের এই ভিডিওটা শেয়ার করে তারপরে হচ্ছে আমাদের যদি নক করো তাহলেই হচ্ছে এই স্লাইডটা পেয়ে যাবে। স্লাইডটা একদম নোট আকারে খুব সংক্ষেপে আমরা করে ফেলেছি। সো দেখো স্ট্যাটিক ওয়েবসাইটে কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। তোমার ধরো যদি এখান থেকে প্রশ্ন হয়, তাহলে যদি এইরকম প্রশ্ন হয় আর কি, বর্ণনামূলক, এখান থেকে মূলত টেবিল আঁকতে দেয়, এই ধরনের প্রশ্ন হয়। বাট এই ধরনের প্রশ্ন হইলে তখন তোমাকে বলতে পারে, ধরো উদ্দীপকে দিয়ে দিল স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের তথ্য দিয়ে দিল, বললো যে কতে উল্লেখিত যে ওয়েবসাইট সেটার তুমি ব্যাখ্যা করো। ব্যাখ্যা কিভাবে করবা? তুমি ওটার ডেফিনেশন দিবা, বৈশিষ্ট্য দিবা, সুবিধা এবং অসুবিধা দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাখ্যা, মানে পুরো ইনফরমেশনগুলোই দিলা। আবার সুবিধা অসুবিধা এই দুইটা জিনিসও জেনে রাখলা, খ নম্বরে আসতে পারে। সো এই জন্য এইগুলো একটু জেনে রাখবে। এগুলো বোঝানোর কিছু নাই, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে। ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। এখানে ডাইনামিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে কিছু সুবিধা কিছু অসুবিধা, এগুলো লাইন বাই লাইন পড়ালে অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের জন্য খুব একটা কাজে আসবে না। এই জায়গাতে পার্থক্য দেয়া আছে, এটা প্রত্যেক বছর আসে এবং আমার ধারণা এই বছরও তোমাদের পরীক্ষার সময় কিন্তু আসবে। এখানে খুব সুন্দর করে চার্ট দেয়া আছে। অ্যাগেইন আমি বলছি, চার্টটা পেতে চাইলে ডেফিনেটলি একবার শেয়ার করে ফেসবুকে দেখে থাকলে আমাদের যদি পেজে মেসেজ করে তাহলে এই পুরো স্লাইডটা তোমরা পেয়ে যাবা।